সিদ্ধান্ত ছিল পরিষদের যে প্রত্যেকটা জেলায় শিল্পকলা একাডেমির ভাড়া কমবে, কিন্তু সেটা পরে আবার মন্ত্রণালয় এটা পাশই করতে দেয় নাই এবং ওটা একটা ভজঘট জায়গা রেখে দিয়েছে। তারা মনে করেছেন যে জামাতপন্থীদের সমর্থন করা উচিত হবে না, উচিত যদি না হয় তাহলে আমাদের নাটকে এমন কিছু বলা উচিত হবে না যেটা সরকার বিরোধী। শেখ মুজিবের যে নাটকগুলো হয়েছে, যে কিভাবে একেবারে পদলেহনের কাজগুলো হচ্ছে সেগুলোই উৎসাহিত করা হচ্ছে। সবচেয়ে বড় গন্ডগোল যেটা ছিল সেটা হচ্ছে সেকুলার শব্দটা, ধর্ম নিরপেক্ষ শব্দটা। এটা ব্যাপকভাবে তখনও আমি শুনেছি। আমি কিছুদিন আগে 2020 সালে যখন ইংল্যান্ডে গেছিলাম, এক মসজিদের পাশ থেকে একজন ভদ্রলোক এসেছিলেন, মসজিদেই বোধহয় কথা হচ্ছিল, সেও বলছিল যে আপনারা তো আপনারা সেকুলার হয়ে গেছেন, মানে ধর্মহীন হয়ে গেছেন। আমার একটা রাজনৈতিক চেতনা আছে, বিশ্বাস আছে, এবং প্রত্যেক লেখক বা শিল্পীর সেটাই আছে। আমার কাছে মনে হয় যে আমি এইখানে একজন নিরপেক্ষ বলে কিছু নেই, তারপরেও যতটা সরিয়ে আনা যায় সেই জায়গা থেকে আমি রাজনৈতিক কোনো আলোচনা করব না এখানে, কারণ প্রত্যেকেরই মত এবং দ্বিমত থাকতে পারে। ধর্মভিত্তিকের জায়গা থেকে একই রকম আমিও ভিন্নভাবে ভাবি ধর্মকে, যে লেখক সেও ভিন্নভাবে ভাবে, কিন্তু আমার এখানে সবচেয়ে যেটা বেশি জ্ঞানতাত্ত্বিকের জায়গা থেকে, সেটা হচ্ছে ইসলামমুখী। এটা আমাকে খুব নাড়া দিচ্ছে। আর ইসলামবাদ, আমি দুটো জিনিস বোঝার জন্য এটা প্রশ্ন আকারে হতেও পারে। যেই সময়ে ইউসুফ জুলেখার কথা উল্লেখ করেছেন স্যার, তখন যে 1%, 6% যে উল্লেখ করেছিলেন মুসলমান কিংবা সেই জায়গা থেকে, বর্তমানে 99 বা 91, 99 বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলে, সেই জায়গা থেকে হেজেমনির দৃষ্টিকোণ থেকে এখানে এসে আমি ইসলামমুখী কিভাবে হব, কিংবা তখনকার সমাজে অস্তিত্ববাদীর যে বিষয়টা, সেটা নিজে বেঁচে থেকে ধর্ম পালন হোক, নিজের সংস্কৃত চর্চার জায়গা থেকে হোক, সেই সময় যেইটা ছিল, এই সময় এসে কিভাবে আমরা এটা দেখতে পারি। আরেকটা জায়গা হচ্ছে, আজম স্যার বলছিলেন মাইক্রো এবং মেট্রো লেভেলের ইসলামমুখী আর ইসলামবাদ। গতকাল আমি ঢাকার বাইরে ছিলাম, তো আজকে এটা পড়ার পর আমার মনে হচ্ছে যে এটা উদাহরণ হিসাবে আনতে পারি, এবং এটাই ঘটেছে। কালকে এক জায়গায় পারফরমেন্স করে আমরা চা খাচ্ছিলাম, তো আমরা জানি গ্রামের এলাকার চার দোকানগুলো বিভিন্ন জায়গায় টিভি চলতেছে। এক জায়গায় হচ্ছে দক্ষিণ ভারতীয় যে সিনেমা তেলেগুর, আরেকটা চলছে কলকাতার বাংলা, আরেকটা জায়গায় চলছে হচ্ছে ওয়ার্ল্ড কাপের ওয়াকা ওয়াকা গানটা, এবং সর্বশ্রেণীর মানুষ সেখানে দেখছে। এবং কিছুক্ষণ পর আজানটা দিল, ওখান থেকে কয়েকজন মসজিদের দিকে চলে গেল। স্যারই ব্যাখ্যা করেছেন ইসলামমুখী, ইসলামবাদ। এখানে আমার নতুন কিছু ওর সাথে আর এখানে আছে পুরোটাই। ইসলামমুখী কেন বলছি, এবং এই শব্দটা আমি আমাদের থেকে আহমেদ শরীফ থেকেই নিয়েছি। তো আমি এটা ব্যবহার করতে চাই এবং পার্থক্য করতে চাই। আপনি গ্রামে গঞ্জে দেখেছেন এবং শুনেছেন, আপনি যেটা কথা বললেন তার পাশে আরও অনেক উল্লেখ করা যেতে পারে, কিন্তু মূল সমস্যাটা কোথায় আমি বুঝলাম না। যে ইসলামমুখী, ইসলামবাদ বলে অবশ্যই আমি একটা অবস্থানে যেতে চাই, দেখতে চাই। আপনি কি বলতে চাচ্ছেন যে আমি জাবেল আহমেদ যে কখনো নামাজ পড়ি না, রোজা করি না, সে কেন ইসলামমুখী কথা বলছে? এই সমস্যা কি ওইখানে, নাকি সমস্যা এইখানে যে এটি ইসলামমুখী জায়গাগুলো কিভাবে হবে আর ইউসুফ জুলেখা কিভাবে করবে? মানে এটা তো বিস্তারিত আলোচনা করেছি কেন কিভাবে করবে। তো আর চতুর্থ পর্বের আমি এটা অপরিষ্কার আপনার কথায়। চতুর্থ পর্বের যে মেল না বিচ্ছেদ, এখানে আপনি যদি একটু খেয়াল করে পড়েন, ওখানে আপনি দেখবেন যে আমি বলছি যে পার্থক্যটা এখনো বর্তমান আছে এবং এটা আছে। আমি বিএনপি নিয়ে, যেটা একটু আগে বললেন, বিএনপি নিয়ে আমি কথাটা যাইনি এজন্য যে এখানে একদম জোর করে ধামাচাপা দিয়ে একটা সহাবস্থান, দুই পক্ষ না কোনো পক্ষ না, এবং অনেক কিছুই অস্পষ্ট রেখে এটা করা, এবং এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা যায়, কাজে আমি পর্যন্ত যাইনি। এটা আনরিজলভ রয়ে গেছে আপনার। এটা পথে খুব পরিষ্কার, চতুর্থ পর্বের মিল না বিচ্ছেদ, এটা আনরিজলভ, এটা বিচ্ছেদের জায়গায় আছে। দুটো পথ, দুটো দল আলাদা রয়েছে, এটা খুব পরিষ্কার, এটা আলাদাই রয়েছে, আলাদা আর হিংস্রভাবে হয়েছে সেটা তো নয়। কিন্তু কথাটা হচ্ছে যে এটা একটু আমাদের বোঝা দরকার। যে উদাহরণগুলো আমি দিচ্ছিলাম তা হচ্ছে যে আপনার জোর করে জবরদস্তি করে এটা সম্ভব হয় না, জবরদস্তি করে এই জায়গাগুলো হয় না, বা
হওয়ার জায়গাও নাই। আপনি যেমন দেখেছেন ওয়ার্ল্ড কাপ ইত্যাদি, আমি এমনও দেখেছি এবং এখনও দেখি যে আপনার একদিকে ওয়াজ মাহফিলও হয়, আবার মুসলমানরা এসে ওদিকে আপনার রয়নি গানও দেখে, আবার ইচ্ছে করে রয়নি গান থেকে উঠে চলে যায় অন্য জায়গায়, অনেক কিছু হয়। এটা খুব একটা কমপ্লেক্স জটিল জায়গা, যেটা আপনার ওই তিনটা টেলিভিশনের শো থেকেও সম্ভব নয়। কাজে ওই জায়গাটা আমি পরিষ্কার না। কিন্তু চতুর্থ পর্ব, হ্যাঁ, মিল না বিচ্ছেদ, এখনো মিলের কোনো ধারে কাছেই নাই। আপনি যদি আরেকটু ব্যাখ্যা করতে চান করেন, কিংবা অন্য যদি কোনো প্রশ্ন থাকে। আমার প্রশ্ন শ্রদ্ধেয় অধ্যাপক সাবিল স্যারের কাছে। স্যার, আমরা জানি যে সুফিবাদের একটি প্রচলিত ধারণা হচ্ছে ফানা। আপনি যদি বলতেন স্যার, এই ফানা ধারণাটি কি এবং ইউসুফজুলুকে কাব্যের সাথে এর কি সম্পর্ক রয়েছে, এটা যদি একটু ব্যাখ্যা করতেন আমাদের মাঝে। আমার আরেকটি প্রশ্ন আছে স্যার, আপনি একটি পরিসংখ্যান বললেন 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে কর্মী সংখ্যার বৃদ্ধির একটি পরিসংখ্যান, 2 লাখ থেকে 6 লাখ পর্যন্ত তাদের কর্মী সংখ্যা চলে গিয়েছে। এর পাশাপাশি বাংলাদেশে যারা লোকজ সংস্কৃতি চর্চা এবং যে কোনো ধরনের সংস্কৃতি চর্চা করে, এদের সংখ্যা কি বৃদ্ধি পেয়েছে? আমি মনে করি যে বৃদ্ধি পায়নি। এর কারণটা কি? যে বাংলাদেশে ইসলামপন্থীদের দিন দিন ক্রমাগত তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাদের কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি কি সংস্কৃতি কর্মীদের সংখ্যা এবং তাদের পরিসর আরও বৃদ্ধি পাচ্ছে কিনা, এটা আপনার কাছে আমার প্রশ্ন। আরেকটি আমার তৃতীয় প্রশ্নটি হচ্ছে, স্যার, আপনি 2013 সালের শাহবাগ যে আন্দোলনটি হয়েছে, সেটা হচ্ছে রাজাকারদের বিচারের জন্য এবং ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের জন্য যে আন্দোলনটা হয়েছে 2013 সালে। আমরা জানি যে মহান মুক্তিযুদ্ধের পটভূমি হচ্ছে ভাষা আন্দোলন, 1952 সালের ভাষা আন্দোলন। তো এই শাহবাগ 2013 সালের আন্দোলনটি কি 2024 সালের গণ অভ্যুত্থানের পটভূমি? এটা যদি স্যার আপনার দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করতেন। ধন্যবাদ স্যার। এখন আপনার কথাটা হচ্ছে এখানে, এটা খুব পরিষ্কার এটা বোঝার জন্য যে আপনার যেখানে একদিকে দমন পীড়ন করছিল তৎকালীন সরকার, এবং দমন পীড়ন করে এই আমাদের জামাত ইসলামকে নিষিদ্ধ করে, প্রথমে তো এদের রেজিস্ট্রেশন বাতিল করে, পরে নিষিদ্ধ করে, কোনো লাভ হয় নাই। দ্যাটস দ্য পয়েন্ট। এর সাথে এদের জনপ্রিয়তা বা এই পরিসংখ্যান দেখায় যে ওই যখন আপনি নিষিদ্ধ করে দিয়েছেন বা তাদের রেজিস্ট্রেশন বাতিল করেছেন, তখনও তাদের কর্মী সমর্থন বৃদ্ধি পাচ্ছে। তার মানে একটা ব্যাপক জনসমর্থন হচ্ছে। তার পাশাপাশি আপনার আমাদের এখানে সংস্কৃতি কর্মীদের কি অবস্থা এখন, আমি যেটা দেখি বা মনে করি, এবং আমি ইটেনকে একেবারেই সমর্থন করি। আমি আসলে ইটেনকে ব্যবহার করেছিলাম পরের ধাপে, এবং ওটা কেন সেটাও পরে কথা বলতে পারি। কিন্তু রিচার্ড ইটেনের একদম দৃষ্টিকোণ বা সিনক্রেটিস্টিক ইসলাম যেটাকে বলা, অসীম রায়ের চেয়ে আমার মনে হয় ইটেন অনেক পরিষ্কার করে বলেন। কিন্তু আমি এটা মনে করি যে বাংলাদেশে এটা একভাবে শেষ হয় না। আপনি যদি আমাদের ফরাজি আন্দোলনের দিকে তাকান, তাহলে দেখেন ফরাজি আন্দোলনের শুরুর সময় তখনও এরকম একটা উগ্র হিংস্র জায়গা ছিল, এবং অনেক কিছু বেদাত বলা হচ্ছিল এবং অনেক কিছু নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছিল। কিন্তু তারপরে আবার তার উত্থান হয়েছে। আমি নিজে যখন ফিল্ড ওয়ার্ক করতে গিয়েছি আমার পিএইচডি থিসিসের সময়, আমি অনেকের মুখে শুনেছিলাম এই মানিক যাত্রার কথা। মানিক যাত্রা কিন্তু আমি কোথাও পাইনি, খুঁজে পাইনি। কিন্তু আমার পিএইচডি থিসিস জমা দেওয়ার পরে আমার বোধহয় 2003-4-5 সালে আমি একটা জায়গায় খবর পেলাম এখানে হচ্ছে, ডুমুরিয়ায়, খুলনায় হচ্ছে, এবং ওই জায়গাটা হয়। তার মানে আমি বলতে চাচ্ছি যে আপনি আমাদের বাংলাদেশের লোকজ সংস্কৃতি যদি দেখেন, শহরের কথাটা বাদ দিচ্ছি, আমরা তো খুবই ইন্টেলেকচুয়াল, আদারওয়াইজ আমাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব এবং অনেক কিছু নিয়ে কাজ করে, নিজের খুব ফ্র্যাকচার্ড মডার্নিটি, এবং ওই জায়গাটা না গিয়ে আমার মনে হয় যেটা ঘটে সেটা হচ্ছে যে এর ভেতরে একটা মাল্টিপ্লিসিটি এবং হেটেরোজেনিটি কাজ করে। তার মানে একই সাথে একটি মানুষ যদি আপনার তার সন্তানের জন্য মানত করে মনসার আসরে বসে, সে আবার গিয়ে আবার পীরের কাছেও যেতে পারে। তো এই বিষয়ে এরকম ফারাক করে না, এইটাই হয় ওইটাই হয় না, এবং এরা এই ক্লাস তার মানে ওটা হবে না, এটা একেবারে বিদেশি ধারণা। মাল্টিপল, আমাদের আইডেন্টিটি যেমন মাল্টিপল, আমাদের রিলিজিয়াস বিলিফ মাল্টিপল, আমরা এই মাল্টিপলিসিটির ভেতরে থাকি। সাংস্কৃতিক পরিচয় প্রকাশের যে গণ্ডগোলটা ঘটেছে, এইটা ইসলামপন্থীদের কারণে না। সবচেয়ে বড় ঘটনাটা যেটা ঘটেছে, আমি নিজে ছিলাম বলে আমি নিজে জানি। দেখেন,
আমি এখানে সিরাজগঞ্জে আমি শুনছি যে ওখান থেকে ডিসি ওখানে আমাদেরকে ওখানে একজন জার্নালিস্ট আমাকে ফোন করে বলছেন যে এরকম ডিসি পারমিশন দিচ্ছে না যাত্রা করার। আমি ডিসিকে ফোন করলাম এবং যেহেতু আমি সেক্রেটারি তখন, সে আমার ফোনে উত্তর দিতে বাধ্য এবং সে কথা বলতে বাধ্য এবং সে পরপরে খুলনায় যেটা করেছে, স্যার আমরা কিছু রিপোর্ট পেয়েছি, এই রিপোর্টটা হচ্ছে এটা হচ্ছে আপনার এনএসআই এবং ডিজিএফআই এর কাছ থেকে রিপোর্ট বলে এখানে একটা ঘটনা ঘটতে পারে, গন্ডগোল হতে পারে, সেই জন্য আমরা এটা করছি না স্যার। এটা আপনাকে বুঝতে হবে যে এই বিষয় ডিজিএফআই এনএসআই হওয়ার পরে তো কিছু ঘটনা আপনি তখন বলতে পারেন না। তার মানেটা হচ্ছে যে দ্বিধাগুলো কাজ করে, সেই দ্বিধাগুলো অনেক সময় আমাদের রাষ্ট্রীয় কাঠামোর সাথে জড়িত যে ব্যক্তি, আপনি হয়তো কিছুদিন পরে চলে যাবেন এবং আপনাদের এখানে বিসিএস পরীক্ষা যে পাশ করে আপনি হয়তো একজন ক্যারিয়ারভুক্ত একজন আমলা হবেন, যদি হন তখন কিন্তু আপনারা চাকরি বজায় রাখা এবং উন্নতির দিকে মনোযোগ থাকবে। তো ঘটনাগুলো তখন আর আদর্শগত হয় না, এবং আদর্শগত না হয়ে গেলে তখন আবার গণ্ডগোলগুলো হয়ে যায়। তো এই জায়গা, তার মানে একাধিক জায়গায় এই সমস্যাগুলো বিরাজমান। অন্যদিকে আপনি দেখেন যে আমি যখন ডিজি ছিলাম তখন আমরা কিন্তু আমাদের সাধারণ পরিষদের বৈঠকে, আমরা বৈঠক ডেকেছিলাম, দীর্ঘদিন বৈঠকে হতো না, আমাদের শিল্পকলা একাডেমির একটা পরিষদের সিদ্ধান্তের আলোকে করার কথা। সেই সিদ্ধান্ত ছিল পরিষদের যে প্রত্যেকটা জেলায় শিল্পকলা একাডেমির ভাড়া কমবে। কেন কমানো হবে? কারণ এখানে দলগুলো এগুলো করতে পারছে না। কেন করতে পারছে না? কারণ নাটকের জনপ্রিয়তা নাই। কিন্তু সেটা পরে আবার মন্ত্রণালয় এটা পাশই করতে দেয় নাই এবং ওটা একটা ভজঘট জায়গায় রেখে দিয়েছে। তার মানে এখানে আবার আরেকজন যিনি আছেন, যিনি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ করছেন বা তার সাথে যারা আছেন তারাও এটা চাচ্ছে না। এখন ঘটনাটা কি হচ্ছে তাহলে? যে আপনার যে উত্থান হচ্ছে না, তার মানে আপনার যে নাটকের জনপ্রিয়তা বা সাংস্কৃতিক কর্মীদের জনপ্রিয়তার কথা বলছেন, তো একদিকে আপনার এখানে রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে এবং বাইরে নানাভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং জনপ্রিয়তা হারাচ্ছে। তার কারণটা হচ্ছে যে ওয়াহাবি মনোভাবপন্ন অনেক মানুষ এসে এখন মনে করেন যে তাদের ওয়াজ মাহফিল করা বেশি গুরুত্বপূর্ণ, এগুলো গুরুত্বপূর্ণ না। এই জায়গাটা থেকে এবং এর বাইরে থেকেও অন্যদিকে যেটা হতে পারে, যে জন্য আমি বললাম যে ফরাজি আন্দোলনের কথা বললাম, যে এই ঘটনা কোনোদিন স্থিত থাকে না, এটা পরিবর্তন হয় এবং পরিবর্তিত হবে। আমি মনে করি যে এটা আবার উত্থান, এটা ঠিক এটা রিভার্সাল বা অন্যদিকে যাবে। আজকে যেটা দেখছেন সেটার পরিবর্তনটা ভিন্ন দিকে হতে পারে বলাটা ঠিক। এখন মুশকিলটা হচ্ছে যে ফরাজি আন্দোলনের সময় আপনার নিউ লিবারালিজম ছিল না, ফরাজি আন্দোলনের সময় গ্লোবালাইজেশন ছিল না। এখন আপনাদের কাছে সবার কাছে মোবাইল ফোন আছে, যে মোবাইল ফোনে আপনি XXX সাইট থেকে নিয়ে যে কোনো কিছু, হিন্দি সিনেমা থেকে নিয়ে যে কোনো কিছু আপনি দেখতে পারেন, যদি আপনার ডেটা থাকে ওটা কিনতে পারেন। তো যেই মূল্যে আপনি এন্টারটেইনমেন্ট কিনতে পারেন সেই মূল্যে তো ওরা পারফরমেন্স করতে পারবে না। এবং সেই জন্য আপনি যদি এটা যদি তাদেরকে পৃষ্ঠপোষকতা, মানে বাংলা লোকনাট্য যেটা হয়, বাড়িতে আমন্ত্রণ করবেন, তাকে পয়সা দেবেন এবং আপনি তুলবেন, টাকাটা তুলবেন, এটা যদি আমন্ত্রণই না করেন তাহলে তাদের চর্চাটা কমতে থাকবে এবং কমতে গিয়ে একবার শূন্য হয়ে যাবে। এখন মুশকিলটা হচ্ছে যে এই পোস্ট গ্লোবালাইজেশন এবং নিউ লিবারালিজম, এই যে এই পৃথিবীতে নতুন প্রজন্ম যারা জেনারেশন জির আগে জেনারেশন ওয়াই যেই হারে লেখাপড়া করেছে বা যতটুকু করেছে, তার আগের প্রজন্ম যারা পারফর্ম করতো তারা ততটা করেনি। কাজে জেনারেশন ওয়াই এবং পরের জেনারেশন জি এদিকে যেতেই উৎসাহী নয়। অন্যদিকে মানুষের কাছে কেন যাব যদি আমার কাছে সাপের ঔষধের জন্য যদি ডাক্তারের কাছে একটা কিছু থাকে, একটা ডাক্তারখানা থাকে, তাহলে তো মানুষের আমার প্রয়োজন হয় না। তো এই বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করেছি, যে বাংলা একাডেমি যে বইটা প্রকাশ করেছে সেইখানে এই ঝামেলাগুলো, এই সংকটগুলো উত্থাপন করা আছে এবং উত্থাপন করেছে। কিন্তু আমি ফিরে আসছি আপনার মূল প্রশ্নে, সাংস্কৃতিক কর্মী বৃদ্ধি পাচ্ছে কিনা, পাচ্ছে না। তার বড় একটা কারণ হচ্ছে এই সাংস্কৃতিক কর্মীরাই এই পুরো যখন শেখ হাসিনার আমলের ভেতরে তারা লেজির বৃত্তি করেছেন, একেবারে সোজা ভাষায় যদি কথা বলি, যে তারা লেজির বৃত্তি করেছেন এই অর্থে যে তারা মনে করেছেন, অনেকেই প্রকাশ্যে বা গোপনে কথায়, যে তারা মনে করেছেন যে জামাতপন্থীদের সমর্থন করা উচিত হবে না, উচিত যদি না হয় তাহলে আমাদের নাটকে এমন কিছু বলা উচিত হবে না যেটা সরকার বিরোধী না করে আমাদেরকে নাটক করতে হবে। এবং আপনি সেই নাটকগুলোতে দেখেছেন কিছু যেটা হচ্ছে যে শেখ মুজিবের যে নাটকগুলো হয়েছে, যে কিভাবে একেবারে পদলেহনের কাজগুলো হচ্ছে, সেগুলোই উৎসাহিত করা হচ্ছে। আমরা সাংস্কৃতিক কর্মীরা যদি ক্রিটিক্যালি ডিসকস তৈরি না করি, আমরা যদি এর বিরুদ্ধে আমাদের পরিসরে, আমাদের চিন্তায় যে রাষ্ট্রের যে কর্মকাণ্ড আছে সেখানে আমরা যদি ক্রিটিক্যাল ডিসকস উৎপাদন না করি, তাহলে পরিসরে আপনার নাটক দেখতে আসবে না। আপনার নাটক যেটা 70-80 দশকে
দশকে জনপ্রিয়তা ছিল সেটা হারিয়েছে ঠিক এই কারণে। তো এইখানে আমি মনে করি সাংস্কৃতিক কর্মীদের একটা বড় ভূমিকা আছে, এবং আরেকটা বড় ভূমিকা হচ্ছে যে মধ্যবিত্ত সমাজের এখন সময় নাই যে আপনি চর্চা করা, থিয়েটার করার। নিউ লিবারেল যুগে আপনার ওই সময়টা হয় না, আপনি অফিস থেকে দৌড়ে দৌড়ে যখনই আসবেন তখন দেরি করে আসবেন, এবং তখন আপনি বাড়িতে চর্চা করার সময় পাবেন না, তার মানে স্কিল ডেভেলপ করবে না। আর স্কিল যদি ডেভেলপ না করে তাহলে আপনার নাটক ওই মানের উন্নত হবে না। তো এইটা একটা 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 যৌগিক বিষয়, সবকিছু মিলে যেটা তৈরি হচ্ছে তার যে ফল আপনি দেখতে পাচ্ছেন। তো আর হচ্ছে আপনি যেটা শাহবাগ আন্দোলনের কথা বললেন 2023-এর পরে এটা বীজ কিনা, দেখেন আপনি নানাভাবে ব্যাখ্যা করতে পারেন, এবং এটা আজম ব্যাখ্যা করেছেন এপিস্টেমোলজিক্যালি, মেথোডোলজিক্যালি আপনি বিভিন্নভাবে দেখতে পারেন। আমি একটা ফ্রেম করেছি ফ্রেমটা নিয়ে বোঝার জন্যে, এই ফ্রেমটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন ওই ফ্রেমের জায়গায় যেমন আজম করেছে, এবং সেখানটা থেকে আরও এখানে বিস্তারিত আলোচনা করতে পারেন, যেটা আমরা সবাই সমৃদ্ধ হই, এবং সেই জন্য সেমিনার এবং উত্থাপন করে আমরা একমত হই বা হই না, এবং উই এগ্রি টু ডিসএগ্রি, বাট কিন্তু আমার সাথে একমত না হলে হয়তো আপনার ভিন্ন একটা চিন্তা তৈরি হবে, সেই চিন্তাটা গুরুত্বপূর্ণ। যে আজম যেখানে বলেন যে ভিক্টর টার্নারের এই প্রসেসুয়াল মডেল এখানে খুবই বাইনারি উপস্থাপন করে, সেই বাইনারি জায়গার একটা ঘটনা আছে, কিন্তু তবুও মনে হয় ভিক্টর টার্নার এই এত বাইনারি জায়গায় যেতে চায়নি, সেটা প্রসেসুয়াল মডেল হিসাবে বলছেন। এবং প্রত্যেক সোশ্যাল ড্রামার পরে যেটা ঘটে সেটা হচ্ছে একটা গন্ডগোল, সেটা হচ্ছে সমাজে একটা পরিবর্তন ঘটে যায় যদি সে রিইন্টিগ্রেশন হয়। এটা একটা বড় করে করা ব্যাখ্যা। এখন এই ব্যাখ্যার আলোকে আরো বিস্তারিতভাবে প্রশ্ন তোলা যেতে পারে নিশ্চয়ই, সেই বিষয়ে ভিক্টর টার্নার ছাড়া আরো অনেক কিছু তত্ত্ব বা যুক্তি আসতে পারে, কিন্তু আপনি ফ্রেমটা করছেন কোনখান থেকে। রাজা ইডিপাস, আপনি তো নাটকের ছাত্র, তো রাজা ইডিপাস নাটকের ফ্রেমে নাটকটা শুরু হয় কখন থেকে? শুরু হয় হচ্ছে যে আপনি শুরু করেছেন হচ্ছে রাজ্যে দুর্ভিক্ষ লেগেছে, কিন্তু দুর্ভিক্ষটা তো আরো আগে অনেক কিছু ঘটেছে, তার আগে অনেক কিছু ঘটবে। আপনি নাটকের ফ্রেমটা শুরু করবেন কোথেকে, আপনি কোথেকে আপনার সূত্রপাতটা করবেন, তার একটা আমি ফ্রেম এখানে করেছি ভিক্টর টার্নার, সেখান থেকে অগ্রসর হয়েছে আলোচনা পরিষ্কার করার জন্য, সুবিধা করার জন্য। সেখানে আমি আজমের সাথে অবশ্যই একমত যে এইটাকে আরো বিস্তারিত বলা যায়, কিন্তু যেইখানটা আপনার 50 ফিটে হয়ে গেছে এখানে আরো বিস্তারিত করা আমার পক্ষে এবং এই সেমিনার ধরাটা একটু মুশকিল ছিল, কিন্তু সেইটাই আমাদের সেমিনারের গুরুত্বপূর্ণ জায়গা যে আমরা ওইখানে ওই জায়গাটা করতে পারি। আপনি ফ্রেম ভিন্নভাবে করতে পারেন নিশ্চয়ই, কিন্তু আমার যে মূল কথাটা যেটা বলছি যে 70-এর দশকে যে ইসলামপন্থীদের উত্থানই ঘটেনি, কিন্তু আমি যেটা বলছি সেটা যে সুপ্ত ধারণা, এটা ভিন্ন পথ, ভিন্ন মত, যে এই যে রাষ্ট্রীয় জাতীয়তাবাদ যে ধারণাটা তৈরি করেছে বাংলাদেশ, যেই ধারণার উপর ভিত্তি করে তৈরি হয়েছে, সে তার বিপরীতে একটা ভিন্ন ধারণা তৈরি হচ্ছিল যে এটা ঠিক না, এটা এক না, এবং সেটা তার জন্য সবচেয়ে বড় গন্ডগোল যেটা ছিল সেটা হচ্ছে সেকুলার শব্দটা, ধর্ম নিরপেক্ষ শব্দটা। এটা ব্যাপকভাবে তখনও আমি শুনেছি। আমি কিছুদিন আগে 2020 সালে যখন ইংল্যান্ডে গেছিলাম, এক মসজিদের পাশ থেকে একজন ভদ্রলোক এসেছিলেন, মসজিদেই বোধহয় কথা হচ্ছিল, সেও বলছিল যে আপনারা তো আপনারা সেকুলার হয়ে গেছেন, মানে ধর্মহীন হয়ে গেছেন। তো কথাগুলো ওই ব্যাখ্যাগুলো নিয়ে আপনি আরো জটিলভাবে আরো বিস্তারিত করতে পারেন, কিন্তু আমার মূল উদ্দেশ্য ওইখানটা ছিল না, যেটা যাওয়ার জন্য এই প্রবন্ধে এমনি বড় হয়ে গেছিল, কিন্তু কথাটা ওইখানে ফানা যেটা বলেছেন আল্লাহর সাথে মিল বা এক হয়ে যাওয়া, যেখানে জীবাত্মা পরমাত্মা যদি বলেন বৈষ্ণবদের ভাষায়, কিংবা আমি মানুষের সাথে আমার আত্মার সাথে ঈশ্বরের মিল হয়ে যাওয়া, ওই ফানাটা তৈরি করা, ওই ফানাটাই মূল লক্ষ্য, এবং তার দিকেই লক্ষ্যটা, সেইটাই হচ্ছে এরা করতে চায় বা বলতে চায় যে আপনাকে ওইভাবে সব ত্যাগ করে, ইউসুফ জুলেখা করতে চায় যে ওই ত্যাগ করে তখনই আপনি যেতে পারেন। কাজে এটা রূপক আকারে এসছে এখানে, যে ইউসুফ যে রূপের সৌন্দর্যের প্রতীক, আর অন্যদিকে আত্মার প্রতীক যে জুলেখা, যেইটা কিন্তু রাধা কৃষ্ণেও ধরনের ধারণা আছে। কাজে এই প্রতীকের দুয়ের যখন সহাবস্থান হয় সেটাই হচ্ছে মিলনের প্রতীক, এবং মিলনের ভেতরেই আপনি কল্পনা করতে পারেন বা ব্যাখ্যায় যেখানটা যেতে পারেন, যে ফানার কথা বলতে পারেন। আশা করি আপনার কথার উত্তর পেয়েছেন আপনি। আমাদের জগন্নাথ হল সংসদে সাহিত্য সম্পাদক হিসেবে কাজ করছি, আমাদের হল সংসদে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি কাজ করছি। তো সেই সূত্র ধরেই স্যার আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে নাটকের ছাত্র হিসেবে আসলে আপনার স্টেটমেন্ট আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তো এখানে প্রথম পাতাতে স্যার ডাকসু নিয়ে যখন আপনি বলছেন, তখন হচ্ছে কি একটা প্রসঙ্গ এভাবে আসছে যে বাংলাদেশের তরুণ সমাজ ধর্মনিরপেক্ষ কিংবা জাতীয়তাবাদী দলগুলোর বাইরে অবস্থান গ্রহণ করে একটি নতুন সংস্কারপন্থী ও সুশৃঙ্খল শক্তির হচ্ছে গিয়ে সন্ধান করেছে। আমার কাছে সুশৃঙ্খল ব্যাপারটা পরিষ্কার,
কারণ বিষয়টা যদি এরকম হয় যে 40,000 স্টুডেন্ট ভোট দিয়েছে, তার ভেতরে যারা আসলে শিবিরকে ভোট দিয়েছে বা শিবিরের প্যানেলকে ভোট দিয়েছে এই শিক্ষার্থীদের সংখ্যা 10,000। বাকি 30,000 স্টুডেন্ট যারা ছিল তারা দেখা যাচ্ছে যে 15 জন বা 20 জন ক্যান্ডিডেটকে ভোট দিয়ে তাদের ভোটটা স্ক্যাটার্ড হয়ে গিয়েছে। তো যার কারণে তারা সুশৃঙ্খল ছিল দেখে তারা জিতে এসেছে, এটা আমার কাছে পরিষ্কার স্যার। কিন্তু আমার এটা আপনার কাছে প্রশ্ন যে এখানে সংস্কারপন্থী যে কথাটা স্যার আপনি বলছেন শিবিরের জেতার পেছনে তরুণদের ভালো লাগার জন্য একটা প্রসঙ্গ, এই সংস্কারপন্থী জায়গাটা বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমার কাছে মনে হয় যে শিবিরের রাজনীতি অনেক বেশি 5 আগস্ট পরবর্তী সময়ে তারা হলগুলোতে যেই একটা পুঁজিবাদী যে একটা অবস্থান তারা স্টুডেন্টদের একটা প্রোভাইড করা, একটা এসি প্রোভাইড করা, একটা ফ্রিজ প্রোভাইড করা, আসলে যেটা ছাত্র সংগঠন কিংবা ছাত্রদের কাজ না, কিন্তু এই যে ওয়েলবিং পলিটিক্স, এই ওয়েলবিং পলিটিক্স তাদেরকে অনেক বেশি হেল্প করেছে। তারা যখন আওয়ামী পিরিয়ডে ছাত্রলীগের সঙ্গে মিশেছিল, তারা এই সিস্টেমটার ভেতরে গিয়ে তারা একদম যুথবদ্ধ ছিল। কিন্তু দেখা যাচ্ছে জাতীয়তাবাদী যারা পরবর্তীতে ক্যাম্পাসে এসেছে তারা কিন্তু ওইভাবে সম্পৃক্ত ছিল না। তো এই বিষয়গুলো আসলে শিবিরকে অনেক বেশি লেভারেজ দিয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে শিবিরের কি আসলেই সংস্কারপন্থী এরকম অবস্থান ছিল, বা আসলে স্যার এটা বলতে আপনি কি বোঝাচ্ছেন? ধন্যবাদ। আমি দ্রুত শেষ করব, আপনাকেও যেতে হবে। দেখেন, এখানে আমি খুব পরিষ্কারভাবে বলেছি ঐতিহ্যগত ধর্মনিরপেক্ষ কিংবা জাতীয়তাবাদী দলগুলোর বাইরে অবস্থান করি একটা নতুন সংসার করতে। আমরা এই দুটো চাই না, আমরা এর বাইরে কিছু চাচ্ছি, সেই কথা বলছি। আর আপনি যদি বলেন 10,000, 50,000, 40,000 এই হিসাবগুলো দিতে থাকেন, তাহলে 10,000 সমর্থন আছে আর বাদগুলো ভাগ হয়ে গেছে। আপনার কি মনে পড়ে যে গণঅভ্যুত্থানের পরে এই শেষ নির্বাচনের আগে যেইভাবে হাইপ উঠেছিল শিবির এবং জামাতের, এবং আমরা প্রায় অনেকেই মনে করছিলেন যে শিবির বা জামাত হয়তো এবার জিতে যাবে, ওই ঘটনাটা মনে পড়ে? রাইট। তো এই জায়গাটা ভুলে যান না। এখন আমাদের কিন্তু এটা খুব সুদূর পরাহত মনে হয়, অনেক দিন আগে ঘটে গেছে, কিন্তু ওই সময়টা এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং ওই সময়টায় এখানটা প্রথমবারের মতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে আমি শিবির জিতেছে। এটা একটা বিস্ময়কর এক ঘটনা ছিল, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় করবে। তার মানেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রত্যাখ্যান করেছে, এবং একদিকে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে, অন্যদিকে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। আপনি যেমন উদাহরণ দিলেন, তেমনি আমি বলতে পারি আমারও ক্লাসে ছাত্র ছিল, তারা ধরেই নিয়েছিল যে জামাত আসবে না, তারাই জিতে যাবে, তারা ধরে নেয় ইত্যাদি অনেক কিছু আছে। তো আমি এর বাইরে যাব না। আমি মনে করি, আমি বললাম আপনাকে যেটা, অবশ্যই আমরা দ্বিমত পোষণ করব, কিন্তু আমরা পরবর্তীতে আরো আলোচনা করতে পারি।